ইন্ডিয়ার গোয়ায় বেশ ঘোর বিপদেই বোধহয় বাংলাদেশ নারী ফুটবল দল। সামনে নেপাল, চ্যালেঞ্জিং অপোনেন্ট। তার আগে কি কি ঘটেছে, অর্থাৎ সাব চ্যাম্পিয়নশিপে এবারে বাংলাদেশ নারী ফুটবল দল খেলতে এসছে। প্রথম ম্যাচটা বেশ কষ্টার্জিত জয় বলা যায়, মালদ্বীপসের সাথে 4-2 ব্যবধানে। এবং পরের ম্যাচে ইন্ডিয়ার সাথে হেরেই গেছে, যে ইন্ডিয়াকে গত দুইটা আসরে বাংলাদেশ আসলে নাস্তানাবুদ করেছে। সেই ইন্ডিয়ার কাছে 3-0 ব্যবধানে বাংলাদেশ হেরেছে ম্যাচটা। সব কিছু নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন জনাব আনিসুর রহমান, সিনিয়র সাংবাদিক। তিনিও কভার করতে এসেছেন এই নারী সাব চ্যাম্পিয়নশিপ, তার সাথে বাংলাদেশের আগামী ম্যাচ এবং গত যে দুটা ম্যাচ খেলেছে সব বিষয়ে নিয়ে কথা বলতে চাই। আনিস ভাই, দুটা ম্যাচই মাঠে বসে দেখেছেন এবং বাংলাদেশের যে অপোনেন্ট তাদেরকেও দেখেছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই দুইটা ম্যাচ কিভাবে মূল্যায়ন করবেন, মালদ্বীপস ম্যাচ এবং ইন্ডিয়া ম্যাচ? হ্যাঁ, এটা থেকে যে আমাদের এক্সপেক্টেডই ছিল যে মালদ্বীপের এগেনস্টে আমরা জিতবো আর কি, বাংলাদেশ জিতবে। কারণ বিগত যতবারই বাংলাদেশ টিম মালদ্বীপের সব মুখোমুখি হয়েছে কখনোই হারেনি, বরং মার্জিনটা কখনো 6-0, 6-1 এরকম হয়েছে। গত দুটো আসরে যদি বলতে চাই, 2022-এ 8-0 ব্যবধানে জিতেছিল বাংলাদেশ হ্যাঁ, আমি সেটাই এবং বলতেছি যে পরের আসরে 7-1 গোলে জিতেছিল বাংলাদেশ। হ্যাঁ, পার্থক্যটা বোঝানোর জন্য বলছি যে এরকম হয়। তা আমরা মানে বাংলাদেশ এটা জানাই ছিল যে মালদ্বীপের সাথে জিতবে, এবং মূল ম্যাচটা হবে যে আসলে হবে যে গ্রুপ স্টেজে ইন্ডিয়ার সাথে। তা আমি যদি মালদ্বীপের ম্যাচের কথাও বলি, যে মালদ্বীপের ম্যাচে খেলেছে বাংলাদেশ, কিন্তু আপনার অ্যাটাকিং থার্ডে যে তারা অনেকটা কি বলবো ও যে তারা হারই দেখিয়েছে আসলে, যে ওখানে যে আরেকটু কম বোঝার দরকার, যে আপনার ঠান্ডা মাথায় বলটা হোল্ড করে স্পেস বের করে আপনি গোল করতে হবে। কিন্তু তার পরিবর্তে তারা কি করছে যে ওখানে মানে এত হারিনেস দেখিয়েছে যে ইন্ডিয়া যে 11 গোল দিয়েছে, আমার সেই গোলটা পার হয়ে যেতে হবে। হুম, যেটা আসলে যে একটা ম্যাচে কখনোই কাম্য না। কারণ কোনো দলকে আপনি আহ, বলে কয়ে 10, 12টা, 15টা গোল দিতে পারবেন না। গোল যখন হবে অটোমেটিক্যালি আসলে যে চলে আসবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ম্যাচটা আসলে যে তারা তাড়াহুড়া করে খেলতে যে 4-2 গোলে জিতে বের হয়েছে, যেটা পরবর্তীতে কোচও বলেছে যে যেটার মার্জিন যে 12-0, 14-0 হতে পারত। এছাড়া আবার যদি আমি ব্যাকলাইনের কথা বলি, যে ব্যাকলাইনটা দেখেন যে আহ, মালদ্বীপ বাউন্স ব্যাকও করছিল 2-2-0 করে, মাত্র দুইটা অন দ্য টার্গেট শট ছিল এবং তারা দুইটা গোল করেছে। তা সেই ক্ষেত্রে ডিফেন্সের দুর্বলতা আরও একবার সামনে এসেছে। এবং লাস্ট গতকাল যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার কথা যে প্রথম দিকে আমরা একটু শুরু করলাম ভালো, যে আনিকার গোলটা যদি হয়ে যেত হয়তো ডিফারেন্ট সিনারিও হতে পারতো আর কি। কিন্তু ম্যাচ যত প্রোগ্রেস করেছে বাংলাদেশ কিন্তু ব্যাকফুটে ছিল। এবং সেই আবারও সেই ডিফেন্সের একটা মিসকিউট হেডারে কোহাতির, যেখান থেকে গোল চলে আসলো যদি সেটা দেখেন। এবং সেকেন্ড গোলটাও সেটা হলো পেনাল্টি, একজন ডিফেন্ডার হলো বক্সে চার্জ করছে। এবং থার্ড গোলটাও যদি আমরা বলি, সেটাও দেখেন যে অনেকটা মানে মালেকা সে আনমার্ক ছিল, রাইট সাইড থেকে ক্রসটা আসলো, সে ক্রসটা নামালো করে তারপর গোল করলো, কিন্তু তাকে ঠেকানোর কেউ ছিল না। এইটা হচ্ছে যে 2 ম্যাচে 5 গোল, আপনি হলো থার্ড টাইম হলো হ্যাট্রিক টাইটেল উইন করতে আসছেন, এবং সেক্ষেত্রে যদি 2 ম্যাচে আপনি 5 গোল কনসিড করেন, তাহলে এটা হলো অ্যালার্মিং আপনার জন্য, যে আসলে যে আপনি কতদূর প্রোগ্রেস করতে পারবেন। বাট যদিও আসার কথা যে আমরা বাংলাদেশ এক ম্যাচ খেলেই আসলে যে সেমিফাইনাল কোয়ালিফাই করে ফেলেছে, এবং সামনে হলো নেপালের সাথে দেখা হবে। এখন সেই ম্যাচে আসলে যে এই আজকে এবং আগামীকাল টিমকে কতটুকু কি করতে পারলো কোচরা, তার উপরেই আসলে যে ডিপেন্ড করবে যে আপনি ফাইনালে যাচ্ছেন, না আসলে যে আপনি সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছেন। অ্যাবসলিউটলি, পরের ম্যাচে সেটা বোঝা যাবে। বাট আমরা আসলে যেটা জানতে চাই আপনার কাছ থেকে, যে এর আগে তো অনেক ম্যাচ দেখেছেন, বাংলাদেশ নারী দল যেই ধরনের ফুটবলটা খেলে বা একটা ব্র্যান্ড আসলে তারা তৈরি করে ফেলেছে এবং তাদের প্রশংসনীয় ফুটবলটা তারা খেলে। এবারের আসলে কি তেমনটা দেখতে পাচ্ছেন, যে বাংলাদেশ যেই ধরনের খেলা খেলে তার আশেপাশেও তারা খেলতে পারছে, কিংবা দলে যে ধরনের ছন্দময় ফুটবল আমরা সবসময় দেখে অভ্যস্ত, সেই ধরনের খেলা আপনি দেখতে পাচ্ছেন? না, আপনি বেশি দূরে যাওয়ার দরকার নেই। বাংলাদেশ ধরেন যে এশিয়া কাপে চায়নার সাথে যে ম্যাচটা খেলছে, মার্চের মনে হয় ফার্স্ট উইকেই ম্যাচটা ছিল, যেটাতে আমরা 2-0 গোলে হেরেছি। সেখানে সেখানে যে পারফরমেন্স ছিল বাংলাদেশের, আপনি যদি কম্প্যাক্ট ডিফেন্স, ডিসিপ্লিন খেলা যেটা বলে, সেটা কিন্তু ছিল। এবং 44 মিনিট হলো চায়নার মতন একটা দল
যারা 9 বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন, হ্যাঁ, যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে খেলে। 44 মিনিট থেকে স্টপেজ টাইম পর্যন্ত আপনি 2 গোল কনসিড করছেন এবং সেকেন্ড হাফের ফুল 45 মিনিট আবার আটকে রাখছেন। তার মানে আপনি কতটুকু ডিসিপ্লিন, কতটুকু ভালো খেলা খেললে এরকম রেজাল্ট সম্ভব। এবং ঠিক তার 3 মাসের মাথায়, 3 মাসও এখন হয়তো ফ্লাপ হয়নি, আমি যদি করি যে পূর্ণ হয়নি, আপনি এসে আপনার ঠিক রিভার্স পারফরমেন্স, আপনার ডিফেন্সে গরমিল, আপনার টিমের হলো মিডফিল্ড সেইভাবে কাজ করছে না, মিডফিল্ড ওইভাবে কাজ করছে না বলে ডিফেন্সে একটা প্রেশার পড়ছে, এবং ডিফেন্সে প্রেশার পড়লে ডিফেন্স হলো এরর করবেই আসলে। হ্যাঁ, যে আপনি যত প্রেশারে থাকবে ডিফেন্স, এরর করাই স্বাভাবিক। এরর করা এই জন্যই স্বাভাবিক, আমি বলবো যে আমাদের তো ধরেন যে ওমেন্স টিম তো আর হলো ডোমেস্টিক ওইভাবে খেলে না, সারা বছর হলো ট্রেনিংয়ে থাকে, তারা কম্পিটিটিভ ম্যাচে থাকে না। তার স্বাভাবিকভাবে যখন আপনি কম্পিটিটিভ ম্যাচে খেলতে আসবেন, ওই এররটা আপনি করে ফেললে ইনস্ট্যান্ট যে আপনি আবার রিকভার করে নেবেন, সেই লব্ধ জ্ঞান তো আপনার ওইভাবে নাই। এইটা কি কারণে মনে হচ্ছে? মানে দেখেন, বেশি দিনও না, 2 মাসও প্রায় হয়েছে কিনা চায়নার সাথে যে ম্যাচের কথা আপনি বলছেন, বেশি দিন আগের কথা, তখনও একটা কম্প্যাক্ট টিম আমরা দেখেছি, চায়নার মতো দলের সাথে তারা ফাইট করেছে। এই দলটাই এতটা চেঞ্জ, এতটা মানে ছন্ন ছাড়া মনে হচ্ছে দলটাকে, কি হতে পারে এটার না, রিজনটা আসলে? আমার 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 কাছে মেয়েদের দেখে যেটা মনে হয়েছে, তাদের ভিতরে যে মানে হাঙ্গারটা নাই, ঠিক আছে, যে আর্জেন্সি, যে আমি মাঠে নামছি, যে আমার ম্যাচটা জিততে হবে, আমি মানে ম্যাচটা জিতে মাঠ বের করবো, এটি আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাই ল্যাকিংসটা এই জায়গায়। আপনার 2022 বাইশ না 24-এর কথাই যদি বলেন, যে তাদের ভিতরে যখন পাকিস্তানের সাথে 1-1 গোলে ড্র করে এই ইন্ডিয়ার মুখোমুখি হলো, হ্যাঁ, মানে তখনও তাদের একটা ছিল, যে ভয় ছিল যে টিম আউট হয়ে যাওয়ার একটা ভয় থাকতে পারে, এবং ওই ম্যাচে যে তারা হাঙ্গার দেখিয়েছিল, ঠিক আছে, যে আমার ম্যাচটা জিততে হবে, এই করতে হবে, এবং সেই ম্যাচ তারা 3-0 বা 3-1 গোলে জিতে বের হয়ে আসছে। হ্যাঁ, সেইটা কিন্তু আপনি যে 24 আর এটা 26, 2 বছর পরে সেই ইন্ডিয়া, হ্যাঁ, আপনি কিন্তু এই খেলার ভিতরে তাদের ভিতরে পাবেন না, বা এদের ভিতরে ছিল না। আর এটাই আমার কাছে মনে হয় যে যে ওই কোহিশনটা নাই, টিম বন্ডেজটা হালকা, মানে একটু আলগা আলগা লাগছে আমার কাছে। হ্যাঁ, এবং এখানেই এখানেই আসলে যে আমার মনে হয় যে আমরা পিছিয়ে আছি স্টিল। নেপালের খেলা তো দেখেছেন, নেপাল কিন্তু গ্রুপ এ থেকে 2টা ম্যাচেই তারা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু সেমিফাইনালে খেলছে, বাংলাদেশের অপোনেন্ট তারা। কি মনে হয় বাংলাদেশ যেই ধরনের খেলাটা খেললো 2টা ম্যাচে, আসলে হাড়ির ভাত তো সব টেপা লাগে না, 1-2টা ভাত টেপলে বোঝা যায় যে কি অবস্থা। এবং আপনি যেমনটা বলছেন যে দলটার মধ্যে হাঙ্গারনেসটা নাই, নেপাল কিন্তু ভালো ফুটবল খেলছে এবং তারা প্রোগ্রেস করছে। এই দলটার সাথে কেমন হতে পারে, মানে বাংলাদেশকে কতটা পরীক্ষার মুখে পড়তে হতে পারে? ডেফিনেটলি দেখেন যে বাংলাদেশ এই রিসেন্ট পাস্ট, আমরা তো একসময় নেপাল ইন্ডিয়ার পিছনেই ছিলাম আসলে, তাই না? গত 2 সিজনে আমরা হলো চ্যাম্পিয়ন হয়ে আসলে যে সাউথ এশিয়ায় হলো বাংলাদেশ শ্রেষ্ঠত্ব অর্জন করছে, এবং সেটা ধরে রাখা একটা লড়াই। এবং বাংলাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ নেপাল ম্যাচ সবসময় আসলে যে টাফ। হ্যাঁ, এবং ম্যাচগুলো হচ্ছে যে এমন অবস্থা যে 50-50 থাকে আসলে, যে আমি রিসেন্ট পাস্টের কথা বলতেছি, যে আগে খেলা হলে আমরা নির্দ্বিধায় ধরে নিতাম যে নেপালের সাথে এখান থেকেই বিদায়, ইন্ডিয়ার সাথে এখান থেকেই বিদায়। কিন্তু যেহেতু চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে, যে আমাদের ফুটবল বা আমাদের ফুটবলার যারা আছে, তারা ছোট ছিল, তারা ম্যাচিউরড হয়েছে, তারা অনেক এক্সপিরিয়েন্স, এসব মিলিয়ে আসলে যে একটাই চলে গেছে। তো সেই জায়গায় নেপালের ম্যাচও আমি স্টিল মনে করি 50-50, তারপরেও বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো, কারণ গতকালকে শ্রীলঙ্কার এগেনস্টে তারা যে ম্যাচ খেলেছে, আমার কাছে মনে হয়েছে আমাদের মতো তাদেরও অ্যাটাকিং থার্ডে হলো কিছু ল্যাপস আছে, যে অ্যাটাকিং থার্ডে যে পেনিট্রেশনটা তারা সেইভাবে করতে পারে না, বা তারা বের করতে পারে না। তাদের হলো আপনার ভান্ডারির মতো হলো স্ট্রাইকার নাই টিমে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে বাংলাদেশ যদি তার স্বাভাবিক খেলাটা, এবং যেটা বললাম যে একটা ইউনিট টিম হিসেবে যদি খেলতে পারে, ইউজুয়ালি যারা পাস্ট দেখিয়ে এসেছে, ওই জায়গাতে তারা যদি থাকতে পারে, আমার মনে হয় যে নেপালকে হারানো খুব একটা কষ্ট হবে না। কিন্তু ইন্ডিয়া ম্যাচে 0-3 ব্যবধানে হেরে আত্মবিশ্বাস একেবারে তলানিতে, আসলে নিজেদের খেলাটা কি এখন খেলতে পারবে? ওই সুযোগটা কি বাংলাদেশ করতে পারবে? হ্যাঁ, এখানেই ধরেন যে টিম ম্যানেজমেন্টের কাজ, যে প্লেয়াররা ডিমোরালাইজড হলে তাদের হলো চাঙ্গা করার কাজ কিন্তু হলো
কোচ ম্যানেজার বা বিএফএফ এর অফিসিয়াল যারা আছে তাদেরকেই এই 2 দিন আসলে যে কাজ করতে হবে, যে কারণ এই টিম কেমন খেলে, ট্যাকটিক্যাল কেমন খেলে, এটা তো সবাই আমরা জানি যে তারা কোন খেলা পছন্দ করে, কিভাবে খেলা খেলা পছন্দ করে। কিন্তু এখন মূল কাজ হচ্ছে তাদেরকে হলো চাঙ্গা করা, তাদের হলো ইউনাইটেড করা আসলে। এবং সেই ইউনাইটেড করতে পারলেই আমার মনে হয় যে তারা যদি নেপালের এগেনস্টে যে একটু ভালো মানে 1-0 হোক কিন্তু ভালো পারফরমেন্স, আমি বলছি যে আমরা যেটা হলো ফুটবল বলতে যেটা বুঝি, হ্যাঁ, যে টিম অ্যাজ এ টিম হিসেবে খেলে আপনার হলো করা, তাহলেই আমার মনে হয় যে তারা তো বের হয়েই যাবে এবং ফাইনালের আগেও তাদের জন্য একটা বড় মোরাল বুস্ট হিসেবে দেখা যাবে। বাংলাদেশ টিম ঋতুপর্ণা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় আসলে, যে ঠিক আছে তার খেলাটা সে গত 2 ম্যাচে আসলে যে ওই সেই সেন্সে আসলে সে চেনাতে পারেনি, মানে অফ দ্য ফর্ম বা আমি মানে তাকে যেরকম দেখে অভ্যস্ত হ্যাঁ, আমরা। সেটা কিন্তু সে তাকে চেনাতে পারেনি। আবার তাকে কিন্তু অপোনেন্টও ওই জিনিসটা করতে দিবে না আসলে, যে সবাই জেনে গেছে যে ঋতুপর্ণার বাঁ পায়ের হলো ক্রসটা কত ডেঞ্জারাস হইতে পারে যে কোনো অপোনেন্টের জন্য। তা সেখানেও পারফর্ম করেনি। আবার আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যত ম্যাচ আপনি যদি দেখেন যে ভালো খেলছে, যে মিডফিল্ড যত মানে ভালোভাবে অপারেট হয়েছে, যে আমরা সেই আন্ডার 16 থেকে এই টিমের দিকে আসছি, মনিকা এবং মারিয়ার যে মানে কেমিস্ট্রিটা যত ভালো হয় মিডফিল্ডে, হ্যাঁ, বাংলাদেশ তত সুন্দর খেলে। আপনি 2 ম্যাচ যদি খেয়াল করে দেখেন, প্রথম ম্যাচে আসলে যে শুধু মারিয়া মান্দা খেলছে, সে নতুন ক্যাপ্টেন, সে তার মতন হার্ডওয়ার্ক করে যত সম্ভব সে হলো ট্রাই করে যাচ্ছে। সেকেন্ড ম্যাচে ইনজুরি থেকে আসলে যে মনিকা ফিরেছে, কিন্তু মনিকাকে ওইভাবে দেখা যায়নি। মানে দুইটা দুইটা ম্যাচে না, সেকেন্ড ম্যাচে যেহেতু মালদ্বীপের সাথে তো আসলে যে সবই আমরাই ডমিনেট করছি এবং তাদের হাফে খেলছে, কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মিডফিল্ড আসলে যে ওইভাবে কাজ করেনি বা কোনো খেলা ধরতে পারেনি, যার জন্যই আসলে যে আমার কাছে মনে হয় পার্সোনালি যে আমাদের যে এই ডিজাস্টারটা হলো 3-0 গোলে হারা, বা ব্যাকলাইনে যে হলো আপনার যে ই ই যে চাপ পড়া, যে এটা এই কারণেই হয়েছে। শেষ দুটো কোশ্চেন, দলের মধ্যে কি অন্য কিছুর আভাস পাচ্ছেন, অন্য কিছু মনে হচ্ছে? হ্যাঁ, দেখেন যে টিম হাঁটতে থাকলে বিভিন্ন থিওরি আসে, ঠিক আছে, যে কনস্পিরেসি থিওরি আসতেছে, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আছে, ভিতরে হলো ইন্ট্রা গ্রুপ আছে, বা হলো কোচের অ্যাবিলিটি নিয়ে কোশ্চেন হইতে পারে, ডায়েট নিয়ে কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, এরকম বিভিন্ন কোশ্চেন আসছে। তো এটা বরাবর সবসময় থাকে, টিম যখন হারে তখনই এইসব কোশ্চেন ওঠে। কিন্তু আমার মনে হয় যে এইসবের বাইরে যে আমরা যেটাই করলাম, যে এই মেয়েদের আরও মোটিভেটেড করা দরকার, যে তারা থার্ড টাইম দেশের জন্য খেলতে আসছে, সবসময় দেশের জন্য খেলতে যায়, সেই জায়গাটাই আসলে যে আরও এম্পাসাইজ করে আসলে তাদেরকে মাঠে নিয়ে যাওয়া। শেষ প্রশ্ন, দর্শকের চোখে পরের ম্যাচটা অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ কিভাবে দেখছেন? বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতখানি দেখছেন অ্যাজ এ দর্শক, এখন সাংবাদিক হিসেবে নয়? না, আমি বাংলাদেশ যেমন খেলছে, বাংলাদেশ বাজে খেলতেছে, তারপরেও আমি 60-40 বাংলাদেশকে 60 দেবো আর নেপালকে 40 দিব আর কি। থ্যাংক ইউ সো মাচ আনিস ভাই, থ্যাংক ইউ। কথা বলছিলেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান, এবং তিনি যেমনটা বলছিলেন আসলে দল হারলে অনেক রকমের প্রশ্ন হয়, অনেক রকমের গুঞ্জন শোনা যায়, দলের মধ্যে গ্রুপিং হতে পারে, নিজেদের মধ্যে মতভেদের বিষয়টা থাকতে পারে, কোচের ব্যর্থতার প্রশ্নটা সবার আগে চলে আসে, অনেক ধরনের কিছু হতে পারে, সেটা ম্যাচ হারলে এই প্রশ্নগুলো উঠেই যায়। কিন্তু সব ছাপিয়ে বাংলাদেশ দল ভালো ফুটবলটা খেলবে নেপালের সাথে। তারা নিজেদের যে চেনা যেই ফুটবলটা, যে চেনা যে ব্র্যান্ডের ফুটবলটা তারা খেলে সেটা খেলবে, এবং টিম কম্বিনেশনটা তারা বজায় রাখবে এবং ভালো ফুটবল খেলে ডমিনেট করে নেপালের সাথে জিতেই তারা ফাইনালে উঠবে, তেমনটাই প্রত্যাশা সকলের। মোমিন রোহন, স্পোর্টস, গোয়া, ইন্ডিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.